আসসালামু আলাইকুম। হুম, আমাদের এসএসসি 2000 এবং এইচএসসি 2002-এর কিংবদন্তি বন্ধু বান্ধব যারা আছো সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আমার নাম এস এম শহীদুল ইসলাম। হয়তো অনেকেই আমাকে চেনো, আবার অনেকেই চেনো না। আজকে আসলে একটা আমরা খুব ক্রাইসিস একটা মোমেন্ট পার করছি। আর সেই ক্রাইসিস মোমেন্টটা আমরা মোটামুটি সবাই জানি আসলে কি ক্রাইসিস মোমেন্টটা। সেই ক্রাইসিস মোমেন্টটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 যেটাকে আমরা বলছি। আমরা এই কোভিড-19 নিয়ে আসলে অনেক বেশি কি বলবো, এটাকে আমরা অনেক বেশি আমরা চিন্তা ভাবনা করছি বা অনেকেই খুব টেনশন করছি বা অনেকেই খুব টেনশন ফিল করছে অ্যাকচুয়ালি কি হতে পারে না হতে পারে। কিন্তু আসলে সেটা হচ্ছে যে জিনিসটা কি সেটা যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে সবচেয়ে আমাদের জন্য ইজি হয়। না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি প্যানিক হয়ে যাব, আর প্যানিক হলে কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য মোটেও সুখকর কোনো ব্যাপার না, তাই না? সো প্যানিক হওয়া যাবে না। আমি প্রথমে বলছি যে আসলে এটা একটা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না, এবং এটা কিভাবে ছড়ায় সেটা হচ্ছে যে আমাদের যে ওরাল ক্যাভিটি এবং আমাদের যে নাক, আমাদের নেজাল ক্যাভিটি, এটার মাধ্যমে আমাদের ছড়ায় এবং এটা চলে যায় হচ্ছে লাংসে, এবং লাংসে গিয়ে পরবর্তীতে এই ভাইরাসটা রেপ্লিকেট করে এবং পরবর্তীতে এটা ছড়িয়ে যায় এবং দেখা যায় যে বডির যে ইমিউন সিস্টেম, এই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো বডির কম থাকে সেক্ষেত্রে খুব ইজিলি এই ভাইরাসটা সমস্যা করে ফেলতে পারে। আর যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে সে খুব ভালো ফাইট করতে পারে। কিন্তু এই সময় আসলে আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি বা আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে যেটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আইসোলেশন। আমরা ইতিমধ্যে আমরা যে জানতে পেরেছি যে সরকারি হিসেব মতে প্রায় 20 জনের মতো এখনো পর্যন্ত ভাইরাসে এফেক্টেড হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুবরণও করেছেন, আরেকজনের অবস্থা খুবই খারাপ। আমি একটু যদি ভাগ করে নিতে চাই প্রথমে, সেটা হচ্ছে যে যদি আমি ভাগ করি পেশেন্টের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমি তিনটা ক্যাটাগরিতে যদি ভাগ করি, একটা হচ্ছে ছোট বাচ্চা, মানে বাচ্চাদের জন্য, একটা হচ্ছে অ্যাডাল্ট, আর একটা হচ্ছে ইয়াং মানে ওল্ডার। যারা শিশুদের স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছু কম থাকে অ্যাডাল্টদের তুলনায়, আর অ্যাডাল্টদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশ ভালো থাকে। পরবর্তীতে যখন একটু ওল্ডার পার্সনদের, তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আবার কমে যেতে থাকে। সুতরাং এই ক্ষেত্রে শিশু এবং অ্যাডাল্ট যারা, শিশু এবং বৃদ্ধ যারা, বয়স বৃদ্ধ, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাদের ঘোষণা অনুযায়ী 60 অথবা তার চেয়ে বেশি, অর্থাৎ 60 অথবা তার চেয়ে বেশি বয়সের যারা আছে তাদের জন্য এই ভাইরাসটা কিছুটা মারাত্মক ইফেক্ট করতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে আসলে এক একটা বাচ্চা এক এক ধরনের ইমিউন সিস্টেমটা গ্রো করে প্রথম থেকেই। সো এই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কোন বাচ্চাটা কতটুকু ইমিউন সিস্টেম, কার কতটুকু কি অবস্থা, বাট এতটুকু আমরা ইনশিওর করতে পারবো সেটা হচ্ছে যে 0 থেকে 5 ইয়ার্স যে বাচ্চাগুলো, তাদের ইমিউন সিস্টেম কিছুটা উইক থাকে। সো এই সমস্ত বাচ্চারা কিন্তু খুব ভালনারেবল একটা অবস্থায় থাকে। এছাড়াও স্কুল গোয়িং চাইল্ড তাদের আরেকটু বেশি থাকে, কিন্তু অ্যাডাল্টদের মোটামুটি ভালো থাকে। এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কারো ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, কারো নিউমোনিয়া থাকে, অথবা কারো অ্যাজমার প্রবলেম থাকে, কারো সিওপিডি যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই সিওপিডি থাকে। এই সিওপিডি যদি থাকে, অথবা কারো হার্ট ডিজিজ বা হার্ট রিলেটেড প্রবলেম আছে, বা কারো ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এই ভাইরাসটা খুব ইজিলি ইফেক্ট করতে পারে। সো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখার মধ্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সবার প্রথম যদি সম্ভব হয় তাহলে বাসায় অবস্থান করা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টস, যে আমাকে বাসায় অবস্থান করতে হবে। যদি বাসায় অবস্থান করা পসিবল না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে তো বাইরে বের হতেই হবে। তখন আমি আমার সর্বোচ্চ যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা আমাকে নিশ্চিত করতে হবে বা ইনশিওর করতে হবে। সেটা কিভাবে? আমি যখন বাসা থেকে বের হব তখন অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি মাস্ক ইউজ করার চেষ্টা করব এই মুহূর্তে। কারণ কয়েকদিন আগ পর্যন্তও ব্যাপারটা এরকম ছিল যে যারা এফেক্টেড, হ্যাঁ, তারা মাস্ক ইউজ করবে, কিন্তু এখন আসলে কিছুই বলা যাচ্ছে না, এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সো দ্যাট মাস্ক ইউজ করাটা বেশ বেটার। এবং গণপরিবহনগুলো অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেস্ট এই মুহূর্তে। আমরা যদি গণপরিবহনগুলো যদি অ্যাভয়েড করে চলি এবং মাস্কটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিছুটা আমরা
কিছুটা সুরক্ষা পাবো। এরপর আমরা যখন কোথাও আমাদের কর্মস্থলে যখন গিয়ে পৌঁছালাম, সেখানে গিয়ে প্রথমেই আমার হাতটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। সেক্ষেত্রে আমি সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিলাম। মিনিমাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে 20 সেকেন্ড অথবা তার চাইতে বেশি সময় ধরে আমার হাতটা ধুতে হবে। এখন আমি হাত ধুলাম, ঠিক আছে। পরবর্তীতে আমি হাতটা ধোয়ার পর হাতটা পরিষ্কার করতে হবে একটা ভালো টিস্যু দিয়ে। সো আমাকে কিন্তু এই জিনিসটা ইনশিওর করতে হবে। এখন আমি যদি হাত ধুলাম, বাট এই হাতটা ধোয়ার পরে আমি যদি হাতটা আবার কোনো ময়লা কাপড় দিয়ে অথবা ইনফেক্টেড কোনো কাপড় দিয়ে মুছি, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো না। সো এই জিনিসটা কিন্তু ইনশিওর করতে হবে। যেখানে পানির ব্যবস্থা নাই সেখানে আমরা মিনিমাম 70% অ্যালকোহল ইউজ করবো। অ্যালকোহল দিয়ে ভালোভাবে হ্যান্ডটাকে ভালোভাবে রাব করে নিব। এই ক্ষেত্রে আপনারা মোটামুটি এই ক্ষেত্রে কিছুটা হয়তো মানে ইয়ে পাবেন, কিছুটা হয়তো রক্ষা পেতে পারেন। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে চেয়ারটা ইউজ করি বা যে টেবিলটা ইউজ করি সেটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ডিসইনফেক্টেন্ট যে সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলো দিয়ে যদি কিছুক্ষণ পরপর মুছে রাখা যায়, তাহলে সেখান থেকে এটা পরিত্রাণ পাওয়া সম্ভব। আসলে ব্যাপারগুলো মনে হচ্ছে অনেক বেশি কষ্ট সাপেক্ষ বা অনেক বেশি ধৈর্য সাপেক্ষ, অথবা মনে হতে পারে যে অনেক বেশি ঝামেলা সাপেক্ষ, কিন্তু আসলে ঝামেলা হোক বা কষ্ট হোক বা ধৈর্য হোক, সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে এই জায়গাটা থেকে বের হয়ে আসা। এটা কিন্তু খুব বেশি জরুরি এই মুহূর্তে। আমরা যারা হেলথ ওয়ার্কার আছি তাদের কথা আসলে আমরা নিজেরাই এটা দেখছি, কিন্তু আমি যদি হেলথ ওয়ার্কারের বাইরে যারা বা হেলথ প্রফেশনালের বাইরে যারা, তাদের জন্য এই জিনিসটা অনেকটা প্যানিক সৃষ্টি হয়ে গিয়েছে যে কি করলে কি হতে পারে বা কি হতে না পারে, এরকম একটা ব্যাপার। আমি আবারও একটা কথা বলছি, সেটা হচ্ছে যে প্যানিক হওয়া যাবে না। প্যানিক হওয়া যাবে না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। আমাদের এই গ্রুপে আমি জানি প্রায় 28,000-এর উপরে মেম্বার আছে। এই 28,000 মেম্বারদের আমরা যদি কেউ জেনে থাকি যে আমাদের কোনো একজন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা যে কেউ আমাদের বা আমাদের ফ্যামিলিরও হতে পারে, কেউ হয়তো আমাদের ইয়ে থেকে এসছে, বাইরে থেকে এসছে, বিশেষ করে চীন অথবা ইটালি অথবা ইউএসএ, বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। তা আমরা যদি নিজেরাই জেনে থাকি এবং নিজেরাই যদি তাদেরকে আমরা যদি একটা সেফ একটা কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারি। এটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের মধ্য থেকে আসবে। হ্যাঁ, আমি জানি আমার রিলেটিভ এসছে বা অনেকদিন পরে আমার রিলেটিভ আসছে বা আমার খুব কাছের মানুষ এসছে, এটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে আসলে আমাদেরকে প্রোটেকশনটা দিতে হবে। সো প্রোটেকশনটা একজন মানুষকে আমি যদি আইসোলেট রাখতে পারি আর অন্যদের মধ্যে, তাহলে এই জিনিসটা ছড়াচ্ছে না। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, যে যেভাবেই হোক আমাকে আমাদের সবার মানে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা। এখন একজন মানুষ এসছে, ও সেই একজন মানুষের জন্য যদি আমি আমার ফ্যামিলির সবাই যদি এফেক্টেড হয়ে যায়, এটা কিন্তু কখনোই কাম্য না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের ফ্যামিলি থেকে যদি কেউ জানি যে সে বাইরে থেকে এসছে বা বাইরে থেকে এসছে, ঠিক আছে, তাহলে তাকে আমরা জাস্ট 14 দিনের জন্য জাস্ট একটু আইসোলেট করি। এখন 14 দিনের কথা কেন বলা হচ্ছে? 14 দিনের কথা বলা হচ্ছে যে কোভিড-19 যেটা করোনা ভাইরাস যে 19, এইটা বলা হচ্ছে যে এটা সাধারণত প্রকাশ পায়, এটা ভাইরাসটা যদি আপনার এফেক্ট হয়, এইটা এফেক্ট হওয়ার পর ভাইরাসটা প্রকাশ পায় 10 থেকে 14 দিনের মধ্যে। সুতরাং এই 10 থেকে 14 দিন আমরা 14 দিনের কোয়ারেন্টাইনের কথা বলছি, যে 14 দিন তাকে রাখা হবে। সো এই জিনিসটা যদি প্রত্যেকের ফ্যামিলি থেকে যদি এই জিনিসটা মেজার করা হয়, তাহলে কিন্তু অনেকাংশে এই জিনিসটা কিন্তু কমে যাবে। তাছাড়া যদি কারো হয়েই যায়, আল্লাহ না করুক, আসলে এটা কখনোই আমাদের কাম্য না। সেক্ষেত্রে যেটা হবে, আমি একটু রিপিট করছি ভালোভাবে, একটু সবাইকে শোনার জন্য অনুরোধ করছি। জ্বরের সাথে আমার সর্দি থাকতে পারে এবং আমার শ্বাসকষ্ট হবে। জ্বরের সাথে সর্দি কাশি থাকতে পারে, সাথে শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্টটা হওয়াটাই হচ্ছে মেইনলি আমার যখন আমি রেসপিরেটরি আমার একটা ডিস্ট্রেস হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মেবি আই এম অ্যাফেক্টেড। ঠিক আছে। সো এইটা আসলে এই জিনিসটা যদি কখনো এরকম হয়ে যায়, যেমন আমাকে আজকে আমাদের অনেক ফ্রেন্ড আজকে বলছিল যে আমার গলা ব্যথা করছে বা গলা চুলকাচ্ছে বা একটু, এটা কিন্তু আসলে এটা নিয়ে এত ভয় পাওয়ার কারণ নাই। ভাইরাসটা যদি এফেক্ট করেই ফেলে, সেই ক্ষেত্রে এটার প্রকাশটা পাবে জ্বর, সর্দি কাশি, এটা থাকতে পারে, সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং এই রেসপিরেটরি ডিস্ট্রেস হলেই আসলে আমাদের তখন অবশ্যই হসপিটালে চলে যেতে হবে। কেউ বলছে যে হসপিটালে গেলেই ভর্তি করে নিতে চাচ্ছে। আসলে হসপিটালে নিলে ভর্তি করে নিতে চাচ্ছে কি, হসপিটালে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা সেফ কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা করা হচ্ছে, যে সে কি আসলে এটা কি এফেক্টেড কি না।
এখন এটাতে ভয় পাওয়া বা প্যানিক হওয়ার আমার মনে হয় খুব একটা কারণ নাই। একটু সবাই সবার জায়গা থেকে একটু যদি ধৈর্য ধারণ করি, বাচ্চাদেরকে আমরা তো অবশ্যই সেভ রাখবো। অলরেডি স্কুল কলেজ এগুলো বন্ধ হয়ে গিয়েছে, সো ওদেরকে একেবারেই আইসোলেট করতে হবে, বাসায় রেখে দিতে হবে, বাসা থেকে বাইরে দেওয়ার দরকার নেই। তাদেরকে ব্যবস্থা করতে হবে তাদেরকে যেন তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক থাকে, তাদের মধ্যে যেন কোনো রকমের নেগেটিভ মেন্টাল কোনো প্রেশার যেন না পড়ে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এছাড়া আমরা যারা অফিস করছি, যাদের হোম অফিস শুরু হয়ে গেছে, তারা হোম অফিস অ্যাজ ইউজুয়াল করতে পারি, কোনো সমস্যা নেই। বাসায় থেকে অথবা বাসার বাইরে, আমি যদি বাসার বাইরের কথা বলি, আমাদের হাতটা সবচেয়ে বেশি এফেক্টেড হতে পারে আমাদের মোবাইলের মাধ্যমে, যেটা আমরা সব সময় আমরা ইউজ করি। এই জন্য হাতের সাথে সাথে আমাকে মোবাইলটাও কিন্তু ডিসইনফেক্টেন্ট করতে হবে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের বাসাটাকেও ডিসইনফেক্টেন্ট করতে চাই, ব্লিচিং পাউডার দিয়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে কিছুই না, আমরা যদি 4.5 সরি বা 4/3 অর্থাৎ একটা কাপের 4/3 ব্লিচিং পাউডার যদি আমি 5 লিটার 1 গ্যালন অর্থাৎ 4 লিটার পানির মধ্যে যদি আমি মিশিয়ে এটা সলিউশন তৈরি করে যদি আমি সারা ঘরটা যদি ভালোভাবে মুছে দিতে পারি, তাহলে কিন্তু আমার ডিসইনফেক্টেন্ট হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হাত সাবান দিয়ে ধুতে হবে। এছাড়া আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 70% অ্যালকোহল নিশ্চিত করতে হবে। যদি হাত মানে আমি না ধুই, তাহলে 70% অ্যালকোহল, আদারওয়াইজ আমাকে হাত ধুতে হবে। কিছু কোশ্চেন আসছে, আমি কোশ্চেনগুলো একটু বলবো। বন্ধু, আমার গলা হালকা হালকা খুসখুস হচ্ছে, আমি কি কোনো ড্রাগস নিব? আসলে অনেকেরই এই ব্যাপারটা হচ্ছে খুসখুস। এটা কিন্তু আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, আমাদের ওয়েদারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, সেখানে অনেকের আবার ডাস্ট অ্যালার্জি থাকতে পারে। এক্ষেত্রে আমি মনে করি যে যদি এরকম খুসখুস কাশি হয় বা একটু চুলকানিতেও হতে পারে, অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। অথবা আমরা যেটা করতে পারি, হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে আমরা গার্গল করতে পারি সকালে, দুপুরে, রাতে, এভাবে। এই ক্ষেত্রে অনেকভাবেই চলে যাবে। এই জিনিসগুলো সব কিছু যে ওষুধ দিয়ে যাবে, এটা কিন্তু মানে ভাবার কোনো কারণ নাই। আমাকে একটু কোশ্চেন করলে আমার জন্য একটু ইজি হবে, আমি তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। হসপিটাল সম্পর্কিত সমস্ত কর্মী ও কর্মকর্তাদের সেফটি সামগ্রিক শতভাগ নিশ্চিত করতে হবে। বিভিন্ন উৎসাহমূলক কর্মকাণ্ড সহ মাস আগামী মাস 6 বেতন ডাবল করা অতীব জরুরি। আসলে এই জিনিসগুলো তো স্টেক হোল্ডার যারা, তারা ওনারা ডিসিশন নেবে। মেনি মেনি থ্যাঙ্কস বন্ধু, থ্যাংক ইউ। আসলে থ্যাঙ্কস পাওয়ার জন্য না, দেশের একটা ক্রান্তি লগ্ন এখন আমরা পার করছি। আমি মনে করি 1971 সাল আমি দেখিনি। আমি 1971 সালে কোনো যুদ্ধে আমি যেতে পারিনি, কারণ আমি জন্মগ্রহণ করিনি। আমি 2020-এ আমি একজন চিকিৎসক হিসেবে আছি, এবং 2020-এ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার সর্বোচ্চ চেষ্টাটা থাকবে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা মানুষকে চেষ্টা করব, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে প্রত্যেকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটা আমার আমার প্রতিজ্ঞা 2020 সালে। কারণ বাংলাদেশ না, সমগ্র পৃথিবী এখন খুব ক্রাইসিস একটা মোমেন্টে চলছে, সেটা হচ্ছে এই কোভিড-19-এর কারণে। এবং এটা মোটেও নট এ ম্যাটার অফ জোক, এটা এখন কোনো জোকের পর্যায়ে নাই। এটা প্যান্ডেমিক হিসেবে ধরা, মানে এটা প্যান্ডেমিক হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এটা খুবই বাজে একটা অবস্থার সৃষ্টি করছে। আমরা মর্টালিটি রেট, আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা ভাবছি যে মর্টালিটি রেট 2% বা 2%-এর কম, এটা বিভিন্ন কান্ট্রির কথা। বাট আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশে কী পরিমাণ এফেক্ট হবে এবং বাংলাদেশে কী পরিমাণ এফেক্টেড হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু চিন্তা করতে হবে। সো আমাদের এখন থেকেই যদি আমরা সাবধানতা অবলম্বন না করতে পারি, তাহলে একটা ম্যাসিভ একটা লস হয়ে যেতে পারে। সুতরাং এনি হাও আমাদেরকে এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমার 2 মাস আগে থেকে ঠান্ডা লেগেছিল, তারপর 2 সপ্তাহ আগে মক্সাক্লেভ নেই, বিলটিন আর মোনাস চলছে, কিন্তু গত 4 দিন থেকে গলা ব্যথা ছিল, কিন্তু কাল থেকে কম, কিন্তু ব্যথা আছে, কি করব? আসলে এক্ষেত্রে একটু যদি দেখা যেত তাহলে সবচেয়ে বেটার হতো। তারপরে আমি বলবো আগের মতোই একটু গার্গল করে দেখতে পারো। যদি গার্গল করার পরেও যদি না যায়, তাহলে একটু কষ্ট করে একজন চিকিৎসকের শরণাপন্ন হও। আমি ধানমন্ডি 27-এ আছি। এছাড়া আমাদের বিভিন্ন ফ্রেন্ড বিভিন্ন জায়গায় আছে, সবার আমি আজকে দেখেছি নাজমুল একটা পোস্ট দিয়েছে, পোস্টে সবার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। একটু যোগাযোগ করে যদি চলে আসতে পারো, বা যোগাযোগ করে যদি শুনে অথবা না বের হতে পারলে, আমি মনে করি বের হওয়ার দরকার নাই।
আমি ব্যক্তিগতভাবে বলবো বের হওয়ার দরকার নাই, বাসা থেকে বের হওয়ার দরকার নাই একেবারে ক্রাইসিস মোমেন্ট না হলে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটা কল দিতে পারো, অডিও কল দিয়ে যদি না হয় ভিডিও কল দাও, ভিডিও কল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে তোমাদের অবস্থাটা কি, আমরা সেই জিনিসটা বুঝে তোমাদেরকে সিমটোমেটিক যদি হয়ে থাকে তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্টই চলবে আলটিমেটলি, সেটা আমরা তোমাদেরকে বলবো। তারপরেও যদি না হয়, যদি দেখা যায় না এটা কোনোভাবে এরকম হচ্ছে না, এটাকে দেখতে হবে, যে কোনো কেসটা দেখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটু আসতে হবে। বাট আমি এখন বলবো যে তোমাদের এখন কারোর আসা দরকার নাই। যে কোনো সমস্যা আমাদের যে প্যানেলগুলো তৈরি করা হয়েছে, নাজমুল যে প্যানেল তৈরি করেছে, প্রত্যেকটা চিকিৎসক বন্ধু সবাই আছে, সবাই তোমাদের পাশে আছে, কোনো সমস্যা নেই। জাস্ট তোমরা একটা কল করবা অথবা অডিও কল, ভিডিও কল, হোয়াট এভার, যেটা তোমাদের জন্য বেটার হয়, যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সেটা করো, করে পরামর্শ নিয়ে তারপর করো। তোমরা কেউ নিজেরা কোনো ডিসিশন নিতে যাবা না। দয়া করে সবার মানে চিকিৎসক বা ডাক্তার যারা আছে তাদের কনসার্নটা নিয়ে, তাদের কাছ থেকে জেনে তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্টটা নাও। আমার ছেলের গা কিছুটা গরম, সন্ধ্যা থেকে 98 ডিগ্রি, মাথা ব্যথা করছে, বয়স 7+। কি করবো বন্ধু? আসলে এই মুহূর্তে যেটা অবস্থা সেটা হচ্ছে যে যদি টেম্পারেচারটা আমরা দেখবো, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা বগলে যদি টেম্পারেচার মাপি তাহলে আমাদেরকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি ফারেনহাইট বাড়িয়ে ধরতে হবে। আর যদি মুখে টেম্পারেচারটা যেটা পাবো সেটাকে আমরা ধরে নিব যে হ্যাঁ এটি হচ্ছে আমাদের টেম্পারেচার। যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয় তাহলে নর্মাল নাপা চলবে। ছোটদের ক্ষেত্রে আমি আবারও বলছি, ছোটদের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করে নিবা, আমাদের যে প্যানেল আছে প্যানেলের যে কাউকে জিজ্ঞেস করে নিবা যে কতটুকু ওজন, তার বয়স ওজনের ভিত্তিতে ডোজটা নির্ধারণ হবে। আর বড়দের ক্ষেত্রে অর্থাৎ আমাদের ক্ষেত্রে এটা মোটামুটি আমি সবাইকে বলে দিচ্ছি, মোটামুটি যদি 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে, একটা করে নাপা আমরা 500 মিলিগ্রাম সকালে, দুপুরে, বিকালে, রাতে অর্থাৎ 6 ঘন্টা পর পর একটা করে খেতে পারবো। যদি জ্বর 100-র উপরে উঠে যায় অর্থাৎ 101 থেকে 102-এর মধ্যে যদি থাকে, 2টা করে নাপা 6 ঘন্টা পর পর আমরা খাবো। আর যদি 102-এর উপরে উঠে যায় তাহলে অবশ্যই 500 মিলিগ্রাম এর একটা সাপোজিটরি, সেটা না পাই হোয়াট এভার প্যারাসিটামল জাতীয়, এটা একটা আমরা পায়খানার রাস্তায় আমরা এটা ইউজ করব। এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে জ্বরের জন্য প্রাথমিক। এছাড়া অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো ঘটবে সেটার জন্য একটু আমাদের প্যানেলের কাছ থেকে একটু জেনে নিও যে কার কি সমস্যা হয়েছে, সেই সমস্যা অনুযায়ী তাকে সেই ট্রিটমেন্টটা প্রোভাইড করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলি, অনেকে আমাকে মেসেজ করে বলছে অনেক ধন্যবাদ তোমাদেরকে। আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্ট। এই মোমেন্টে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা আমাদের রেসপন্সিবিলিটিস, এইটা আমাদের সম্পূর্ণ আওয়ার রেসপন্সিবিলিটিস যে আমরা চিকিৎসক হয়েছি শুধুমাত্র মানুষকে সেবা করার জন্য, এটা আমাদের ইথিক্সে ছিল। এখন এমন একটা ক্রাইসিস, ওয়ার্ল্ড ক্রাইসিস, যেটা এখন আমাদের বাংলাদেশে এসে পৌঁছেছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি শুধু এই গ্রুপের কথাই যদি বলি, এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার তাদের ফ্যামিলির সবাইকে দেখার রেসপন্সিবিলিটিস আমাদের। আমরা এই গ্রুপে যারা চিকিৎসক আছি প্রত্যেকের। সুতরাং তোমরা কোনো ধরনের থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাদের যখন সমস্যা হবে, যে কোনো সমস্যায় তোমরা জাস্ট আমাদেরকে ইনফর্ম করবা, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, হয়তো অনেক সময় আমরা রোগী দেখার কারণে অথবা কোনো ব্যস্ততা থাকার কারণে হয়তো আমরা রেসপন্স যদি নাও করতে পারি, প্লিজ আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই যে হয়তো আমরা আমাদের ব্যস্ততার কারণে হয়তো সাথে সাথে আমরা রিপ্লাই নাও দিতে পারি। কিন্তু তোমরা কেউ মাইন্ড করবা না, কেউ মনে করো কিছু করবা না যে আমরা কেন ধরছি না। আমাদের ওখানে অনেকের প্যানেলের প্রায় আমার মনে হয় যে 20 জনের মতো মনে হয় প্যানেলে এই পর্যন্ত নাম চলে এসছে। কাউকে না কাউকে অবশ্যই পেয়ে যাবা। সেজন্য যদি কেউ তাৎক্ষণিকভাবে মানে রেসপন্স করতে না পারে, সেজন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই রেসপন্স করবে সবাই। আমাদের এখানে জিলু রনি আছে, মোর্শেদ মাইন আছে, ডক্টর নাজমুল সালেহিন সৈকত আছে, সো রেজা হক আছে। সো এরা যারা আছে খুব ভালোভাবে ওরা প্রত্যেকে আসলে ব্যস্ততার সময় কাটাচ্ছি। আর এখন আরও বেশি ক্রাইসিস মোমেন্ট, যেহেতু আরও বেশি এখন বিজি একটা শিডিউল যাচ্ছে, পেশেন্টদের সাথে অনেক বেশি থাকতে হয়। এখন দেখা যাচ্ছে পেশেন্ট দেখেই আমি যদি মোবাইলটা ধরি, তাহলে পেশেন্টকে দেখে আমি যদি মোবাইলটা ধরি দেখা যাবে যে আমার মোবাইলটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে, তাই না? সো এই জিনিসগুলো আমরা খেয়াল করে আমরা অবশ্যই আমরা চেষ্টা করব সবাইকে যতটুকু সম্ভব স্বাস্থ্যসেবা প্রদান করার। দিন রাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমরা তোমাদের জন্য আছি। যে কোনো সময় তোমরা আমাদেরকে নক করবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। এর বেশি অন্য কোনো কিছু বলবো না।
আর একটা কথা আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে যতটুকু সম্ভব আমরা সবাই বাসায় অবস্থান করার চেষ্টা করি। যদি বাসায় অবস্থান না করতে পারি, মাস্ক পরবো, আমরা আমাদের হাতটা পরিষ্কার রাখবো, আমাদের নাকে মুখে এই জিনিসগুলো যাতে আমরা যেন মানে হাতগুলো নাকে অথবা মুখে যেন আমরা না ধরি, এটা আমাকে মাথায় রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার আমার হাতটা ধোয়া হবে, ঠিক আছে? সো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে আরো বেশি বেশি করে আমরা প্রার্থনা করি, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি আমাদের কৃতকর্মের জন্য। আমরা চাই আমাদের দেশটা ভালোভাবে যেন থাকতে পারে। আর আর কোনো কোশ্চেন, ফেভারের মাত্রা কি শুরুতেই হতে হাই থাকবে? আসলে আমি আবার বলছি যে যদি কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস যদি কেউ এফেক্টেড হয়, সেক্ষেত্রে এটা সুতাবস্থা হচ্ছে 10 to 14 days। সো প্রথম থেকে টেম্পারেচারটা রাইজ তেমন না করলেও পরবর্তীতে কিন্তু টেম্পারেচারটা এবং সেটা 103 থেকে 104 105 পর্যন্ত উঠতে পারে। কোনো কোশ্চেন, যদি অফিস খোলা সেক্ষেত্রে কি উপায়? আমি আসলে এটা বলে দিয়েছি। সেক্ষেত্রে আমরা আমাদের প্রোটেক্টিভ মেজারটা নিব, আমাদের হাতটা পরিষ্কার রাখবো, আমাদের ডেস্ক, আমাদের চেয়ার, এগুলো সবগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট রাখবো। বন্ধু, গত 2 দিন যাবৎ আমার শুকনো কাশি হচ্ছে, আমি এটা বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, বাসায় থাকলেও কি বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে অ্যান্ড ব্লিচিং পাউডার ছাড়া স্যাভলন ইউজ করা যাবে? হ্যাঁ, স্যাভলন ইউজ করা যাবে। আচ্ছা, ব্লিচিং পাউডার দিয়ে কথা বলেছি, এটা দাম কম, সেই জন্য ব্লিচিং পাউডার ইউজ করা যেতে পারে। আর যদি ব্লিচিং পাউডার কেউ যদি স্যাভলন ইউজ করতে চায়, করতে পারে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বাসায় থাকলে আমরা 2 ঘন্টা পর পর এটা অবশ্যই আমরা হাতটা পরিষ্কার করবো, যতটুকুই হোক। এমনও তো হতে পারে বাইরে থেকে একটা মানুষ বাসায় এসছে, সেক্ষেত্রে আমরা বাসায় থাকলেও আমরা হ্যান্ড ওয়াশ করবো। করোনার রিস্ক আসলে আর কতদিন থাকতে পারে? আসলে এটা বলা যাচ্ছে না। যেমন আজকে চীনে একজনও করোনার কোনো পজিটিভ পাওয়া যায় নাই। এটা বেশ ভালো একটা, কিন্তু চীন যেভাবে এটাকে প্রোটেকশন দিয়েছে, আমরা কি সেভাবে পাচ্ছি? আমরা কি সেভাবে করতে পেরেছি? সো এইগুলো আসলে কিছু কথা থেকেই যায়, যেহেতু আমাদের বাংলাদেশে এটা শুরু হয়ে গিয়েছে। সো কিছু বলা যাচ্ছে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন আমাদের থেকে বিদায় নেয়। আমার অ্যাজমা আছে, আমি কিভাবে চলবো? আমার ধুলাবাড়িতে কাশি হয়। আমি সালমা আফরোজকে আমি অনুরোধ করব, তুমি প্লিজ বাসায় থাকবা। এনিহাও তোমাকে বাসায় থাকতে হবে, এটা হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস। তুমি বাইরে যাবা না। বাঙালি রবি, করোনা যদি যে ডাক্তার এবং মেডিকেল পার্সনরা সেবা দিবে তাদেরকে বীরের মর্যাদা দিতে, না 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 ভাই, বীরের মর্যাদা দেওয়ার কিছু নাই। কারণ হচ্ছে আমি আবারও বলছি, এটা আমাদের রেসপন্সিবিলিটিস, আমাদের লায়াবিলিটিস। ডাক্তারদের নিয়ে অনেকে অনেক কথা বলে, ডাক্তাররা কসাই, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা ভিজিট ছাড়া কোনো কথা বলে না, এটা করে না, ওইটা করে না। এটা আমাদের সময়, আমাদেরকে দেখানোর সময় যে আমরা আসলে কাজ করি কি না, আমরা আসলে কি করি মানুষের জন্য, এটা এখন আমাদের দেখানোর জন্য না, আমাদের এখন এটা প্রমাণ করতে হবে যে আসলে আমরা কসাই কি না। নুরুল আফসার, অনেক ধন্যবাদ দোস্ত, সচেতন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তো 2 দিন ধরে জ্বরে ভুগছি, ঠান্ডা আছে, মাথা ব্যথা, এই জন্য তুমি প্রেসক্রিপশন দিয়েছিলে, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। সিওপিডি রোগী কি বাসায় বসে যাওয়া উচিত? অবশ্যই। আমি লাংসের যে কোনো পেশেন্টকে আমি বলবো, আপনারা প্লিজ আপনারা বাসা ছাড়া অন্য কোনো উপায় নাই এই মুহূর্তে। গলা ব্যথা আছে, প্লিজ হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে আমরা গার্গল করি, এটা আপাতত এটাই করতে থাকি। লাকি একটা গুড জব, থ্যাংক ইউ। আবদুল্লাহ আল মামুন, ইফ অনলি ওয়াইফ অর হাজব্যান্ড গেটস এফেক্টেড, সেপারেট রুম থাকলে হবে নাকি? উই ক্যান অ্যাসিওর বোথ আর এফেক্টেড। আচ্ছা, হাজব্যান্ড অথবা ওয়াইফের মধ্যে কেউ যদি এফেক্টেড হয়ে যায়, তাকে বাসায় রাখা যাবে না। কারণ হচ্ছে তাকে অবশ্যই আইসোলেশন করতে হবে, তাকে অবশ্যই হসপিটালে আসতে হবে। এখন আমি এফেক্টেড কিনা সেটার জন্য তো আমাকে টেস্ট করতে হবে, আর টেস্ট করলেই কিন্তু আলটিমেটলি সে কিন্তু ইয়েতে চলে যাবে, আইসোলেশন অবস্থায় চলে যাবে, ঠিক আছে? আর একই বাসায় থাকলে আমি পার্সন টু পার্সন মিনিমাম 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ড্রপলেটের মাধ্যমে এটা ভেসে বেড়ায়, করমর্দন, তার সাথে যদি আমি কোলাকুলি করি, সেভাবে এটা ইয়ে হতে পারে, ছড়াতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমি করোনা ভাইরাস এফেক্টেড, আমি পজিটিভ হতে পারি, আমি করোনা ভাইরাস পজিটিভ কোনো কারণে, কিন্তু আমার কোনো প্রবলেম হয় নাই। আমি নর্মাল নাপা বা নর্মাল আমি সিমটোমেটিক ট্রিটমেন্টে আমি আবার ভালো হয়ে গেছি। কেন? আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, অর্থাৎ আমার ইমিউন সিস্টেম স্ট্রং। বাট আমার ফ্যামিলিতে আরেকজন আমার মাধ্যমে এফেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু তারটা প্রকাশ পেয়েছে কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তার মানে আমি বুঝাতে পেরেছি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে আমার এটা কিন্তু
প্রবলেম হয়নি, কিন্তু যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার সে কিন্তু ঠিকই অ্যাফেক্টেড হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অ্যাসিওর করতে হবে এই জিনিসটা। তোরা ভালো থাকলে আমরা ভালো, থ্যাংক ইউ। গলা ব্যথার সাথে খুশখুশি কাশি, সেক্ষেত্রে কি ড্রাগ নিয়ে যেতে পারে? খুশখুশি কাশি আর গলা ব্যথা আছে, আমি মনে করি যে গার্গলটা করো। আর তারপরে যদি খুব বেশি সমস্যা মনে করো বা ফিল করো, প্লিজ আমাদেরকে একটা কল দিও, আমরা বলে দিব কি করতে হবে। সিওপিডি রোগীদের নিয়ে একটু বল বন্ধু। আমি আসলে সিওপিডি রোগীর কথা বলছিলাম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের এমনিতেই লাংসের খুব প্রবলেম, ঠিক আছে। আমি এত বেশি মেডিকেল টার্মে যাচ্ছি না, একেবারেই নর্মাল সিওপিডি পেশেন্টের যে শ্বাসনালী থাকে, শ্বাসনালীটা শুরু হয়ে যায় ছোট্ট করে, ঠিক আছে, অবস্ট্রাকশন হয়ে যায়। এখন যদি এই সিওপিডি পেশেন্ট কোনোভাবে যদি সে করোনা এফেক্টেড হয়, করোনা কিন্তু লাংসেই কিন্তু আলটিমেটলি আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেসটা করে, তখন এমনিতেই তার অবস্থা খারাপ। এখন যদি এফেক্টে আসে, তার অবস্থা ম্যাসিভ খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সিওপিডির পেশেন্ট, যদি কেউ জেনে থাকো আমার সিওপিডি, আমার অ্যাজমা আছে, আল্লাহর ওয়াস্তে তোমরা বাসা থেকে বের হবা না। 100% প্রোটেক্টিভ মেজার তোমাদেরকে নিতে হবে বাসাতেই। বন্ধু দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমার ছেলের 5 বছর বয়স, ঠান্ডা লেগে শুধু নাক দিয়ে পানি পড়ছে। ফার্স্ট ফেনাডিন খাওয়ালাম 5 দিন, এখন অ্যালাক্লো খাওয়াচ্ছি 2 দিন ধরে, বাট নো ইমপ্রুভমেন্ট, শরীরে জ্বর নেই, পসিবল প্লিজ সাজেস্ট, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, আমাদেরকে ফোন দিও, ফোন দিলে আমরা একটু বলে দিতে পারবো। আপাতত এভাবেই চলুক। গালিব ভাই, 23 ডিগ্রি টেম্পারেচারে করোনা ছড়াতে পারে না, এটা কি সত্যি? না, এটা সত্যি না। যদি এটা সত্যি হতো, ইউনিসেফের বরাদ দিয়ে অনেকগুলো কথা বলা হয়েছিল, আমিও একবার এই কথাটা বলেছিলাম, কিন্তু এটা ঠিক না। কারণ হচ্ছে, যদি এই জিনিসটা সত্যি হতো, তাহলে যেটা করা হতো, পেশেন্টগুলোকে ধরে ধরে অনেক বেশি টেম্পারেচার যেখানে আছে টেম্পারেচারের মধ্যে রেখে দেওয়া হতো, তাহলে পেশেন্টের করোনা ভাইরাসগুলো মরে যেত, পেশেন্ট আবার ঠিক হয়ে যেত। এটা একেবারেই ভুল একটা কথা যে 23 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করোনা ভাইরাস মারা যায়। আমরা তোমাদেরকে গালমন্দ দিয়েছি, কষাই বলেছি, বেলা শেষে আবার আমরাই তোমাদের দ্বারস্থ হই, এটা কোনো ব্যাপার না। এটা 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 কোনো ব্যাপার না। জেসিকা ফারহান, চিকিৎসকদের পিপিইর ব্যবস্থা করা হয়েছে, আসলে এখনো পর্যন্ত করা হয়নি। ঢাকা মেডিকেলের 11 নম্বর ওয়ার্ডে নিজেরা প্রিপারেশন নিচ্ছে। ভ্যাকসিন কোর্স শুনেছি যে প্রায় 1000 প্রোটেকশন দিবে। এখনো পর্যন্ত আমরা জানি না আসলে কি অবস্থাটা হবে। আমার নাম্বারটা দাও, আমার নাম্বার নাজমুল পোস্টে আমাদের সবার নাম্বার দিয়ে দিয়েছে, একটু প্লিজ সংগ্রহ করে নিও। আমি আবারও বলছি, আমার নাম্বার হচ্ছে 01712689763। আবার বলছি 01712689763। আমার ছেলের হালকা কাশি আছে, কি করব? হালকা কাশি যেহেতু আছে, কিছুই করার দরকার নাই, তুমি একদম নর্মাল টেনশন ফ্রি থাকো। আর যদি খুব বেশি মনে করো যে কাশিটা একটু বেশি, তাহলে র টি খাওয়াতে পারো। র টির মধ্যে কি থাকতে পারে? একটু লবঙ্গ থাকতে পারে, একটু আদা থাকতে পারে, একটু লেবু থাকতে পারে, এটা দিয়ে একটু খাও, কোনো সমস্যা নেই। বাচ্চাদের এটা খাওয়ানো যায় একটু মধু দিয়ে, ঠিক আছে। সমিরাজ, ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ। ফারিহা শামিন খান, আমার 3 দিন ধরে জ্বর 101 102 কমে বাড়ে, কাশি সর্দি পানির মতো, প্রচণ্ড মাথা ব্যথা, নাপা, টু স্পেল ফেক্সো 180 খাচ্ছি। ঠিক আছে, খেতে থাকো, তারপর যদি একটু সমস্যা হয় জানাও। তবে এত টেনশন করা করে কিছু নাই, যদি তোমার কোনো শ্বাসকষ্ট বা এরকম কোনো সমস্যা না থাকে। থ্যাংক ইউ সো মাচ। চাইল্ড স্পেশালিস্ট কেউ আছো তোমরা? সমস্যা নাই, আমাকে জানাতে পারো, আমি একটু চাইলে হালকা একটু পড়াশোনা করেছি। আমাদের এখানে চাইল্ড স্পেশালিস্ট হিসেবে নাজমুল আছে আর মোর্শেদ মাইন আছে। মোহাম্মদ আবু কাউসার রিপন, বন্ধু তোমরা ডাক্তাররাও প্রচণ্ড ঝুঁকির মাঝে আছো। আসলেই আছি, কিছু করার নাই। শরীফুল শরীফ, কাছে থাকিস? কাছেই আছি, দূরে নাই। আরিফুজ্জামান মামুন, আমার জন্য কি পরামর্শ? কাশি খুবই কম, মাঝে মাঝে অনেক সময় পরপর। তুই অনেক আরিফ অনেক অনেক মানে সিরিয়াস একটা পেশেন্ট না, ও ভালো আছে, কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা নাই। অনলি নাপা, ইয়াস, অনলি নাপা। নর্মাল টেম্পারেচার 100 পর্যন্ত হচ্ছে একটা করে 6 ঘন্টা পর পর। 101 থেকে 102 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকলে 2টা করে নাপা 6 ঘন্টা পর পর। আর যদি 102 ডিগ্রির উপরে থাকে, তাহলে আমরা নাপাটা নাপাটা সেক্ষেত্রে আমরা সাপোজিটরি দিব পার রেক্টালে, অর্থাৎ পায়খানার রাস্তায়। প্লিজ দোস্ত, ক্ষমা চাইস না, এটা কোনো বিষয় না, ক্ষমা চাওয়া উচিত, কারণ হচ্ছে আসলে আমাদেরকে অনেক কথা বলে। ফারিয়া শামিন খান, আমার মাথা ব্যথাটা কিছুতেই যাচ্ছে না, একটু কল দিও, তাহলে জেনে নিব যে কি অবস্থা। মেন্থল কি এখনও ব্যবহার করব? আরিফুজ্জামান মামুন, সমস্যা নেই, হ্যাঁ ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই। সাইফুল্লাহ খালিদ, আমার মেয়ের জ্বর 102 ছিল, গতকাল সাপোজিটরি 125 দিলাম, আজকে জ্বর কম, কিন্তু 2বার ওষুধ খাওয়ার পর বমি করেছে। নাপা অ্যামব্রক্স ইমিস্টেট খাওয়ালাম, পরামর্শ দাও, কি করব? এটা চলুক, আমার মনে হয় কত বছর বয়স, ওজন কত, এগুলো একটু জানা দরকার ছিল। আমাকে একটু কল দিয়ে জানাও, আমি তোমাকে বলে দেওয়ার ব্যবস্থা করব।
আচ্ছা 11 মাস 8 কেজি, হ্যাঁ 11 মাস 8 কেজি যদি ওজন থাকে সেই ক্ষেত্রে তোমার নাপা অ্যামব্রক্স সেমিস্টেট খাওয়াচ্ছ, এটাই কন্টিনিউ করো আপাতত। তারপরেও একটু ফোন দিও, একটু কথা বলে নিব। আরিফ চৌধুরী, আমার মেয়ের 2 দিন ধরে জ্বর ছিল, এখন সর্দি, এটা থেকে কোনো সমস্যা হতে পারে? আসলে সর্দি হতে সমস্যা কি, কিছুই নাই আপাতত। ওকে নর্মালভাবেই রাখো, আর যে ওষুধগুলো ডক্টর সাহেব দিয়েছেন ওগুলোই কন্টিনিউ করো। আহ, আহ, আশিকুর রহমান, তোমার মতো বন্ধুরা পাশে থাকলে আমরা যে কোনো এইগুলা সমস্যা নাই ভাই, এটা আমাদের রেসপন্সিবিলিটিস। এইগুলা নিয়ে প্লিজ কেউ ধন্যবাদ দিও না আমাকে। অনেকে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ বা থ্যাংক ইউ বলার কিছু নাই, ইটস আওয়ার রেসপন্সিবিলিটিস, নাথিং এলস। আমরা একটা ফ্রেন্ডের ছেলে আয়েশা মেমোরিয়াল লাইফ সাপোর্টে, ডক্টর বলেছে ভাইরাল অ্যাটাক অ্যান্ড হার্ট এনলার্জ হয়ে গেছে অ্যান্ড রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, এটা কি করোনা? এটা ট্রিটমেন্ট কোথায় ভালো হবে? আসলে আমি তো বলতে পারছি না যে এটা কি করোনা কি না। এখন আয়শা মেমোরিয়াল লাইফে আছে ভাইরাল অ্যাটাক। এখন ভাইরাল অ্যাটাক যদি হয়ে থাকে, এখন তো ভাইরাল অ্যাটাক মানেই হচ্ছে করোনা। সো হতে পারে, এখন তো বলতে পারছি না। তারেক হোসেন, বন্ধু আমার ভাগ্নির বয়স 10 বছর, ওজন 45 কেজি। আজকে তার হঠাৎ জ্বর। 10 বছর বয়সে 45 কেজি যদি ওজন হয়, ওজন কিন্তু একটু বেশি। আজকে হঠাৎ জ্বর 102 103 উঠে যাচ্ছে, মেডিসিন নাপা দিলে না? হ্যাঁ, এটাই দিতে থাকো আপাতত, কিছু করার নাই। এটা দিলে কমবে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, এটাই ভাইরাল অ্যাটাকের লক্ষণ। আরেকটা কথা বলি, আমাদের কিন্তু এখন অনেকের এরকম জ্বর হতেই পারে, অনেকে ঠান্ডা লাগছে, এটা কিন্তু ভাইরাল নর্মাল ফ্লু। অনেকে কিন্তু নর্মাল ভাইরাল ফ্লু, নর্মাল যে ভাইরাসটা আমাদের কিন্তু। আমি আরেকটা একটু ইজি করে দিই। আমাদের এখানে ভাইরোলজিস্ট আছে বুশরা, আমি হয়তো রিকোয়েস্ট করবো বুশরা একদিন হয়তো আসবে, কিছু শেয়ার করবে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক ভাইরাস কিন্তু আমাদের অ্যাটাক করছে, কিন্তু আমাদের কিন্তু কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সেজন্য হচ্ছে না। যাকেই যারই জ্বর আসছে, যারই প্রবলেমটা হচ্ছে, তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা কম ছিল, সেজন্য সে এফেক্টেড হয়ে গিয়েছে। সো এটাকে কিন্তু করোনা ভাবার কোনো কারণ নাই। বাট এখন যেহেতু করোনাটা অনেক বেশি স্প্রেড করছে, সো দ্যাট এখন ভাইরাল অ্যাটাক হলে করোনা দ্বারা অ্যাটাক হওয়ার পসিবিলিটিস বেশি। এটাই হচ্ছে আমাদের মোট কথা বা মোদ্দা কথা। যেটা মাস্কের বিষয়টা ক্লিয়ার করবো। মাস্কের বিষয়টা আসলে ক্লিয়ার করার এখন কিছু নাই। আমাদের যেটা N95 মাস্ক আমাদের জন্য দরকার ছিল, সেটা আমরা পাই নাই, শেষ, এটা চলে গেছে। অন্তত পক্ষে তোমরা যারা যখন বাসা থেকে বের হবা, তখন অন্তত চেষ্টা করো সার্জিক্যাল মাস্কগুলো ইউজ করার জন্য। আর যদি পারো N95 মাস্ক যদি কেউ পাও, তাহলে তো খুবই ভালো। এখন আবার দেখলাম বাজারে N95 এর মতো এরকম একটা ফিল্টারের মতো করে রেখেছে, বাট কোনো এটার কোনো ফিল্ট্রেশনের কোনো কিছুই ওখানে নাই। আলটিমেটলি ওটা কোনো কিন্তু কাজে দিবে না। হয়তো তোমাকে কিছুটা প্রোটেকশন দিবে, সেক্ষেত্রে একটু সাফোকেশন হতে পারে। তুমি যদি মনে করো, তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল মাস্কও পড়তে পারো, নর্মাল পলিস্টারের যে মাস্কগুলো ইউজ করা হচ্ছে এখন, এগুলো কিছু করার নাই। যদি না পাওয়া যায়, আমাদের কিছু করার নাই। সবচেয়ে ভালো হচ্ছে N95 মাস্ক, যেটা পার্টিকুলার ম্যাটার 2.5, অর্থাৎ আমাদের চুলের যে একটা চুলের যে ডায়ামিটার থাকে, তার 50 ভাগের 1 ভাগ ছোট করলে যতটুকু, সেই ততটুকু এটাকে প্রোটেকশন করতে পারে N95 মাস্ক। কিন্তু এটা তো পাওয়া যাচ্ছে না। আমার অ্যাজমা সমস্যা আছে আছে 1.5 বছর বয়স থেকে বাইক রাইড করি না। এখন বাইক রাইড করা যাবে না, তুমি বাসায় থাকবা। এটা হচ্ছে তোমার জন্য পরামর্শ, আর কোনো পরামর্শ নাই। এটা হচ্ছে তোমার জন্য পরামর্শ ভাই, আল্লাহর বাস্তে বাসায় থাকো। বন্ধু, তুমি লাইভ করছো, ভালো লাগছে। আমার ছেলের আজ 2 দিন ধরে শুষ্ক কাশি হচ্ছে, বাসক সিরাপ দিচ্ছি, দিনের বেলায় কম থাকে, রাতে বেড়ে যায়, কি করব? একটু আমার সাথে একটু কথা বলে নিও, একটু কথা বলতে হবে, কারণ কি ধরনের কাশি হচ্ছে একটু জেনে আমি সেভাবে বলতে পারবো। বাসক সিরাপ খারাপ, ভালো মানে ভালো জিনিস, খারাপ না, এটা তুমি দিতে পারো, প্রবলেম নাই। বন্ধু, আমার 2 দিন যাবৎ হালকা জ্বর, মাথা, গলা ব্যথা, ভাইরাল ফ্লু হওয়ার পসিবিলিটিস খুব বেশি। নাপা খাও, আর কিছু না। নাপার কথাটা আমি বলে দিয়েছি। ডেটল সাবান ব্যবহার করলে কাজ হবে কি? ডেটল সাবান ব্যবহার করার দরকার কি? আমি যদি ডেটল সাবান না পেয়ে যদি লাক্স সাবান পাই, আমি লাক্স সাবান দিয়ে ইউজ করি, কোনো সমস্যা নাই। যে কোনো সাবান ইউজ করা যাবে। টেস্ট কিট কি অ্যাভেলেবল হয়েছে? আসলে এটা গভর্নমেন্ট বলতে পারবে টেস্ট কিট অ্যাভেলেবল হয়েছে কিনা। গণস্বাস্থ্যকে আমি শুনেছি যে অনুমোদন দেওয়া হয়েছে। যদি অনুমোদন দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক বেশি অ্যাভেলেবল থাকবে। বন্ধু, ডায়াবেটিকের রোগীদের জন্য কোনো পরামর্শ? ডায়াবেটিক রোগী, আমি নিজেও কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট। আমি এখন ডায়াবেটিসটা আমি কন্ট্রোলে রেখেছি, বাট ডায়াবেটিসের সমস্যাটা হচ্ছে ডায়াবেটিসের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। সেই জন্য কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাহলে তারা বি কেয়ারফুল। আর কারো যদি কন্ট্রোল থাকে, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাট তারপরেও সেফটি মেজারটা আমরা মেনটেন করে চলবো। কি টাইপের মাস্ক ব্যবহার করা উচিত? বাজারে তো বিভিন্ন প্রকার মাস্ক পাওয়া যায়, আমি বললাম N95, না পেলে সার্জিক্যাল মাস্ক, আর অন্য কোনো কিছু না, ব্যাস। মাজেদ ইসলাম ভাই, আমার গলা একটু ব্যথা অনুভব করি, আমি গরম পানি দ্বারা গার্গল পানি পান করছি, নিজেকে আলাদা রাখতেছি। আর কি করণীয়? আর কিছু করণীয় নাই, তুমি নর্মালি আসো, কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো সমস্যা বা কোনো মানে তোমার কাছে যদি কোনো কিছু মনে হয়, তাহলে আমাকে জাস্ট একটা কল দিও, আমি তোমাকে বলে দিব। সরকার দীপ্তি, আমরা যেসব প্যাকেট খাবার বাইরে থেকে
নিয়ে আসি সেই খাবার খাওয়া খুব ভালো একটা প্রশ্ন। বাইরের খাবারের বেলায় আমরা কি করব? আল্লাহর ওয়াস্তে এই বাইরের খাবার খাওয়া যাবে না। আমি বাইরের খাবারটা খাবো, এই বাইরের খাবার খাওয়ার মধ্যে আমার কি অবস্থা আছে, সেটা কি কন্টামিনেটেড হয়েছে কিনা আমি কিভাবে বলবো? আমার কি বলার কোনো উপায় আছে? সো বাইরের খাবার অফ। অনেকে সিগারেট খায়, সরি, আমাদের অনেক ফ্রেন্ডরা হয়তো সিগারেট খায়। সিগারেট খেলে যে সমস্যাটা হতে পারে, লাংস কিন্তু এমনিতেই আমার লাংসের 12টা আমি বাজাচ্ছি সিগারেট খেয়ে। এই করোনার মধ্যে যদি আমি আরও লাংসের 12টা বাজাই এবং ভাইরাস দ্বারা যদি কোনো কারণে যদি ভাইরাসটা, যেটা আমার হয়তো ক্ষতি করতে পারতো না, কিন্তু সিগারেটটা খাওয়ার কারণে লাংসটা অনেক বেশি দুর্বল করে দেওয়ার কারণে ভাইরাসটা খুব ইজিলি এফেক্ট করতে পারে। সো যারা স্মোকার, আল্লাহর ওয়াস্তে স্মোকটা বাদ এবং বাইরের খাবারটা টোটালি বাদ। আমি নিজেও বাইরে থেকে খাই, আমি এখন থেকে এটা বাদ দিয়ে দিয়েছি। বাইরে থেকে কোনো খাবার খাওয়া যাবে না। হোমমেড খাবার, বাইরে থেকে কোনো খাবার খাওয়া যাবে না। বলা যায় না সেটা কন্টামিনেটেড হতেই পারে। আমরা যেসব পেটে, এটা তো বললাম, ইসলাম তো ছোঁয়াচে রোগ সমর্থন করে না, এটা কতটুকু যুক্তিযুক্ত? ইসলাম, আমি তো আসলে ধর্মীয় বিষয়ে এত কিছু বলতে পারবো না। রোগ সমর্থন করে না, এখন আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে এটার অ্যান্সার কি দিব। জানার একটা রাখি, আমার বেবি 9 ইয়ার্স, শুকনা কাশি হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, ওরাজিড 500 খাচ্ছে, মোনাস 10, 9 ইয়ার্সে ওরাজিড 500, মোনাস 10। আমি ঠিক বুঝতে পারছি না যে 9 বছর বয়সে এই ডোজ কে দিল, কেন দিল। তবে আমার মনে হয় আমি একটু অনুরোধ করব, নাম হচ্ছে জাহানারা আক্তার আখি, আপনি একটু আমাকে যদি সম্ভব হয় কল দিয়েন, অথবা অন্য অন্য কোনো ফ্রেন্ডকে কল দিলে হবে, কারণ ডোজটা ঠিক নাই। 9 বছর বাচ্চার জন্য এই ডোজ একেবারেই ঠিক নাই। রাকিবুল ইসলাম, তোমার কার্ডটা দিও বন্ধু। আমার কার্ড দিয়ে কিছু হবে না, আমার নাম্বার বলে দিছি। আর আমি বসি ধানমন্ডি 27, যদি কোনো দরকার হয় চলে এসো ধানমন্ডি 27, DMFR, দিন মোহাম্মদ ফাউন্ডেশন রিসার্চ মনিকুলার ল্যাবে। ফিটকিরিতে কাজ হয় কি? ফিটকিরিতে কাজ হবে না, ফিটকিরির কোনো কিছু আমি পাই নাই। বুশরা, তোমাকে আমি একটু জানাই রাখছি, যদি তুমি ফিটকিরির কোনো কিছু পেয়ে থাকো তাহলে একটু তুমি অ্যাজ আ ভাইরোলজিস্ট একটু বলে দিও। 25 মিনিটে লেটার, আচ্ছা তানভি, ক্যান ইউ ফারাফ, ক্যান ইউ সাজেস্ট সাম ফুড টু ইনক্রিজ আওয়ার ইমিউনিটি সিস্টেম? এটা ভালো কথা বলেছো, যে আমাদের ইমিউন সিস্টেমটাকে ইনক্রিজ করার জন্য আমি কি কি ফুড খেতে পারি, আমার কি কি ফুড খাওয়া দরকার। 1 নাম্বার, লেবুর রস, লেবু খেতে পারি। সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করে। জিঙ্ক সমৃদ্ধ খাবার ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করে। ভিটামিন এ সমৃদ্ধ খাবার ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করে। বলে দিয়েছি, এখন গুগল করে নিও কোনটা আছে, কোন খাবারে কি আছে না আছে। দোস্ত তোরা আছিস বলে এই যে আবার ওই সব কথা না, এরকম কোনো কথা না। থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। আমার পরিবারের সবার অ্যাজমা, কি করব, খুবই ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সবার অ্যাজমা যেহেতু, তোমরা সবাই বাসায় থেকে থাকো। তোমরা বাসা থেকে অতি কোনো প্রয়োজন না হলে বাসা থেকে বের হওয়ার দরকার নেই, এটা হচ্ছে তোমার জন্য করণীয়। আমাকে না অনেকে আসলে ইনবক্স করছে, আমি একটু যদি সময় নিয়ে বলতাম, যদি ইনবক্সগুলো একটু পরে করতাম, আমি লাইভটা শেষ করে দেন আমি চেক করতে পারবো আর কি। আমার পরিবারের সবাই, এবার তো বললাম, বন্ধু আমার ডান চোখে 1 ঘন্টা আগে থেকে একটু একটু ঝাপসা ঝাপসা লাগছে। ডান চোখে কেন ঝাপসা ঝাপসা লাগবে? সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, ভয় হতে পারছ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু চোখে পানির ছিটা দাও, ছিটা দিয়ে ঘুম দাও, ঘুম দিয়ে সকালবেলা উঠে দেখো কি অবস্থা, তারপর আমাকে জানাও। লালন চৌধুরী, বন্ধু তোমরা সাবধানে থেকো, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। যদি তোদের প্রোটেকশনের ব্যবস্থা না নেওয়া হয় তবে তোরা আসলে কিছু বলার নাই। আহ, আহ, অনেক ডাক্তারই অলরেডি কোয়ারেন্টাইনে আছে, সো আসলে কিছু বলার নেই আমাদের। খালিদ হাসান মুস্তফা, বন্ধু অফিস থেকে ফিরতে হয় লোকাল বাসে, এই অবস্থায় পোশাকগুলো কি করা যায়? বাসায় এসে সাথে সাথে সেই পোশাকটাকে আমি চেঞ্জ করে এটাকে আমি ধোয়ার জন্য দিয়ে দিব। দেন আমি সম্পূর্ণ গোসল করব। গোসল করার পর তারপরে আমি পরিবারের সবার সাথে কথা বলবো, খেলবো, যা মজা তাই করবো। এর আগ পর্যন্ত তোমার অন্য কোনো কিছু করণীয় নাই। জাস্ট জুতাটা খুলে স্ট্রেট তুমি চলে যাবা হচ্ছে ওয়াশরুমে গিয়ে গোসল করার পর তারপর তুমি বের হবা, এর আগে না। এবং তুমি যেই পথ দিয়ে হেরে যাবা সেই পথটুকু যেন অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটা যেন ডিসইনফেক্টেন্ট করে নেওয়া হয়। দ্যাটস ইট। বন্ধু আমার নাম্বারটা লিখে দিলে সবাই উপকৃত হবে। সরি, আমি এখন এখানে লিখবো কিভাবে আমি জানি না। নাম্বার আছে, ওই যে নাজমুল পোস্ট দিয়েছে, নাজমুলের পোস্টে নাম্বারটা লেখা আছে, একটু দেখে নিও, তারপর আমি লিখে দিব, সমস্যা নাই।
প্রোভিয়ার 10-এর ফেনাডিন 120 মিলিগ্রাম আর কি করতে পারি? বুঝলাম না, এই কথাটা বুঝি নাই বন্ধু। আমার মেয়ের বয়স 1 বছর, ওর বাথরুম করতে কষ্ট হচ্ছে, এখন কি করব? বাথরুম করতে যদি খুব বেশি কষ্ট হয় সেই ক্ষেত্রে তুমি গ্লাইসাপ দিতে পারো, সাপোজিটরি দিতে পারো। তুমি আমাকে একটু কল দিও, আমি তোমাকে কলে কথা বলে নিব। নিগার সুলতানা, হোয়াট শুড বি দ্য ওয়েট ফর 10.5 years ওল্ড বয়? 10, ও আচ্ছা, 10.5 বছর বয়সের জন্য আইডিয়াল ওয়েট চার্টটা তো নাই। মোটামুটি 34 থেকে 35, ম্যাক্সিমাম 35 ইজ এনাফ। একটু কম বেশি হতে পারে, আমি আসলে চারটা দেখিনি তো এই জন্য বললাম, একটু কম বেশি হতে পারে, বাট এটাই এনাফ, এর বেশি হওয়াটা বেশি। শাহিদ আহমেদ, বন্ধু আমার মেয়ের বয়স, এটা তো বাথরুম করতে কষ্ট হয়েছে, এটা বললাম। আর সার্জিক্যাল মাস্কও তো পাচ্ছি না, দেন কি করবো বল ভাই? N95 নাই, সার্জিক্যাল মাস্ক নাই, এখন তাহলে কিছু করা নাই। ওই যে বাজারে কিছু বেরোয়েছে এখন, ওগুলোই বড়, কিছু করা নাই, নাই মামা থেকে কিছু করা নাই। সামথিং ইজ বেটার দেন নাথিং। বন্ধু আমার, এটা তো বললাম। N95 কোথায় পাওয়া যেতে পারে ভাই? হেলথ প্রফেশনালরাই N95 পাচ্ছে না, সবাই অলরেডি এটা মানে আউট করে দিয়েছে, কিনে কিনে আউট করে ফেলছে। সো কোত্থেকে বলবো এটা কোথায় পাওয়া যাবে? জানি না, নাই, আসলেই নাই, আমরাই পাইনি। বাংলাদেশে আবহাওয়া করোনা কি মহামারী হতে পারে? যদি প্রোটেক্টিভ মেজার ঠিক মতো নেওয়া হয় তাহলে হয়তো মহামারী হবে না, আর যদি প্রোটেক্টিভ মেজার ঠিক মতো না নেওয়া হয় ম্যাসাকার হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করেন। ইশরাত জাহান, কাশি ঠিক হচ্ছে না, 7 দিন হয়ে গেছে, মিউকোলাইট সিরাপ খাচ্ছি। মিউকোলাইট সিরাপ খাচ্ছ, সেক্ষেত্রে তোমার কফির কি অবস্থা সেটা একটু জানতে হবে। তুমি আমাকে একটু ফোন দিও, আমি তোমাকে ফোনে একটু কথা বলে নিব। বন্ধু আমার মেয়ের বয়স, এটা তো বললাম। শাহিদ আহমেদ, অনেকবার একই কোশ্চেন চলে আসছে, আমি তো বলছি। তা এটা তুমি একটু ফোনে, আমি তোমার সাথে কথা বলে নিব। গ্লাইসাপ সাপোজিটরি একটু এনে রাখো। খন্দকার মোহাম্মদ রাজন, আমার ছেলে 7 বছর 3 মাস, ওজন 32+। 7 বছর 3 মাসে 32+ ওজন কিন্তু বেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহমিনুল হক, অসাম, আচ্ছা, থ্যাংক ইউ। শাহিদ আহমেদ, আচ্ছা, খান ফ্রাঙ্কেনস্টাইন, পুরো মেসেজটা পড়লি না তো? হিস্ট্রি হিসেবে বাইক রাইডের কথা বলেছি, জরুরি বিষয়টাই তো পারলি না। হ্যাঁ, বুঝি নাই। বাইক রাইড মানে যদি পাঠাওতে উঠতে হয়, আমারও মাঝে মাঝে উঠতে হয়, এখন কিছু করার নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রোটেকশন নিয়ে নিব, মাস্ক পরে নিব, প্রোটেকশন নিয়ে নিব, এবং যেখানে যাব নেমেই সাথে সাথে আমার ফেস সহ আগে হাত ধুতে হবে, ভালো করে আগে হাত ধোবো। হাত ধোয়ার পর দেন আমি আমার ফেসটা ভালো করে ধোবো। আমার মেয়ের 3 বছর 9 মাস, ওয়েট 14 কেজি, ঠিক আছে নাকি কম? 3 বছর 9 মাস 14 কেজি ঠিকই আছে। রক্তের কোন গ্রুপ বেশি ঝুঁকিতে আছে? রক্তের কোনো গ্রুপ এখানে কোনো ওয়ে নাই। কেউ বলতে পারে ও পজিটিভ হয়তো ভালো, এ পজিটিভ, নো, যে কোনো রক্তের যে কোনো গ্রুপের রক্তই কিন্তু এখানে এফেক্টেড হতে পারে। এই ধরনের কোনো প্রশ্নের উত্তর আমিও জানি না, এইরকম মানে জিনিসটাও লেখা নাই এখানে, যে কোনো গ্রুপের রক্ত এখানে হতে পারে। আমার মেয়ের বয়স 17 মাস বয়স, ওর ঠান্ডা লেগেছিল, এখন ভালো, কিন্তু ও ঘুমালে ওর শরীর খুব চুলকায়, চুলকানো জায়গা ফুলে যায়, তার মানে হচ্ছে তার অ্যালার্জি প্রবলেম আছে। একটু আমার সাথে কথা বলে নিও। নুসরাত ইতু, বন্ধু আমার 10 দিন ধরে হালকা ঠান্ডা আছে, কাশি দিলে কফ আসে, আমি কি অ্যাডোভাস সিরাপটা খেতে পারবো? অ্যাডোভাস সিরাপটা তুমি খেতে পারো। অ্যাডোভাস এটা হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা হার্বাল প্রোডাক্ট, স্কোয়ারের, খেতে পারো, সমস্যা নাই। তুমি একটু কথা বলে নিও। নাকে হাত দিচ্ছ কেন? আসলে নাকে হাত দিচ্ছ কেন? আমি কিন্তু আমার হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, বাট কেন জানি প্রচন্ড পরিমাণ নাক চুলকাচ্ছে, বাট আমার হাত কিন্তু 100% প্রোটেক্টিভ আছে, এবং আমার মোবাইলটাও প্রোটেক্টিভ আছে। থ্যাংক ইউ তানভি, তোমার ইয়ের জন্য। আচ্ছা, আমার ঠান্ডা কাশ বন্ধু এখন ঠান্ডা কাশি কি করবো এখন? তোমরা করো, গার্গেল করো, আর জানাও কি অবস্থা। সালাম ভাই, আমেরিকাতে ভার্জিনিয়া থেকে তোমাকে দেখছি, অনেক ধন্যবাদ। এখানে দিনে দিনে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, ইউএস এর মতো দেশ যদি খারাপের দিকে যায়, সেখানে বাংলাদেশে কি অবস্থাটা হতে পারে তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমার জ্বর সর্দি কাশি, কি মেডিসিন নিব, একটু আমাকে ফোন দিও। নাজমুল, ডাক্তার তোরা সাবধানে থাকিস, শরীর সাবধানে থাকতে হবে, কিন্তু কতটুকু থাকতে পারবো জানি না, চেষ্টা করবো আমরা সবাই। বন্ধু আমি 2013 সাল থেকে মাঝে মাঝে শ্বাসকষ্ট ফিল করি, মাঝে MCAS-10 খেয়েছি, এটা রাতে ও সকালে 8টা থেকে 11। তুমি একটু ভাই প্রোটেকশন নিও, তোমার প্রোটেকশনটা একটু জরুরি, হ্যাঁ, তুমি একটু প্রোটেকশনে থাকো। বাট হাইট বুঝলাম না, ওয়েট ইজ নাও 29 কে। হেক্সিসল পাই না, কি করুম বল? আচ্ছা, হেক্সিসল নাই, তাই হেক্সিসল নাই দেখে কি আমরা পাগল হয়ে যাব? আমাদের কোনো সমস্যা নাই,
আমরা 0.05 আর এটা হচ্ছে 0.1 সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন নিতে পারি। 0.05 সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনটাকে দিয়ে আমি ভালোভাবে যদি হাতটা ধুয়ে নেই, আমার হাত কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে। এই জিনিসটা যদি তোমরা না পাও, আমাদের গ্রুপে সৈয়দ তানভীর আহমেদ আছে, সৈয়দ তানভীর আহমেদের কাছে এটা প্রচুর পরিমাণ আছে, তোমরা সৈয়দ তানভীর আহমেদের সাথে যোগাযোগ করো, ও তোমাদেরকে এই হ্যান্ড স্যানিটাইজারটা দিতে পারবে, এটা খুব ভালো কাজ করবে। সাদিয়া আক্তার শেষ লাইভ? না, আমার মনে হয় আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, সরি, আমি আসলে বলতে পারবো না কখন আমার কতক্ষণ হয়ে গেছে, আমি বলতেও পারছি না। তা আমি মনে হয় শেষ করে ফেলতে হবে। বন্ধু, আমার স্ত্রী ও মেয়ে অনেকদিন যাবৎ কাশি ও ঠান্ডা, কিন্তু ডাক্তার দেখানো হয়েছে অনেকবার, কোনো মতে এখনও ভালো হচ্ছে না। একটু আমার সাথে একটু কথা বলে নিও, একটু দেখি কি হিস্ট্রিটা কি। ডাক্তার তো অবশ্যই কিছু তো দিয়েছে, হয়তো কোনো কারণে হয়তো কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে। করোনা অ্যান্ড নর্মাল ফ্লু এর মধ্যে ডিফারেন্স কি? করোনা আর নর্মাল ফ্লু এর মধ্যে ডিফারেন্স, নর্মাল ফ্লুটা আমাদের বডির ইমিউন সিস্টেমটা কোনো কারণে ধ্বংস করে দিতে পারলেও করোনা অনেক ক্ষেত্রেই অনেককেই কি বলবো এটাকে, বডির ইমিউন সিস্টেম তাকে প্রোটেক্ট করতে পারছে না। এটাই হচ্ছে করোনার এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দিন যত যাবে, হয়তো সেটা 1.5 বছর, 2 বছর, 3 বছর, তত বেশি মানুষের এই করোনা ভাইরাসের ইমিউন সিস্টেম মানুষের মধ্যে বেশি বেশি বিল্ড আপ হবে। এখন এত বেশি এটা মহামারী আকারে স্প্রেড হয়ে যাচ্ছে, হয়তো 2-3 বছর পরে এটার স্প্রেড অনেক কমে আসবে, কারণ মানুষের অলরেডি তখন বডির ইমিউন সিস্টেম তাকে ভালোভাবে চিনে রাখবে। ছোট্ট করে যদি বলি, ইমিউন সিস্টেম চিনে রাখবে, তখন হয়তো এত মহামারী আকার ধারণ করবে না, হয়তো ততদিনে ভ্যাকসিনও চলে আসতে পারে। বিদেশি ছাড়া স্থানীয়ভাবে করোনার প্রকোপ হয়েছে কিনা? আসলে এটা তো বিদেশ থেকেই আলটিমেটলি স্প্রেডটা হয়েছে, আর যারা স্প্রেড হয়েছে তারা স্থানীয়, তাদের মাধ্যমে। আমার ছেলের S4+, ওষুধ না খেলে ঠান্ডা লেগে যায়, এইভাবে কতদিন ওষুধ কন্টিনিউ করব? কেন তুমি কন্টিনিউ করবা? কিটিফেন খাওয়াচ্ছ, বুঝতে পেরেছি, কিটোটোফেন খাওয়াচ্ছ, নিশ্চয়ই তার অ্যালার্জি কোনো সমস্যা আছে, তুমি একটু কথা বলে নিও। হ্যান্ড গ্লাভস পরা কি জরুরি? এখন দেখো, একটা জিনিস, আমি বাইরে বেরোলাম, মোবাইল টোবাইল কোনো কিছুই ধরলাম না, আমি হ্যান্ড গ্লাভস পরে বেরোলাম। বাইরে থেকে যখন আমি ঘরে ঢুকবো অথবা যখন আমি অফিসে ঢুকবো, ঢোকার সময় আমি সেই হ্যান্ড গ্লাভসটা খুলে ট্র্যাশ করে ফেলতে হবে আমাকে। এটা কিন্তু খোলা জায়গায় রাখা যাবে না। দেন আমি কিন্তু মোটামুটি প্রোটেক্টিভ, আমার হ্যান্ড, বাট আমার মুখ টুক এগুলো কিন্তু প্রোটেক্টিভ হয় নাই। সো সেটা প্রোটেক্টিভ করার জন্য আমাকে আবারও হাত ধুতে হবে এবং মুখ টুক ভালো করে ধুয়ে নিতে হবে, এবং হাতের মাধ্যমেই তো মেনলি ছড়ায়, সো হাতটা নাকে যাবে না, মুখে যাবে না, ভাইরাসটাও ছড়াবে না। ভেরি ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ। বন্ধু, আমার মেয়ের বয়স 18 মাস, ওজন 8 কেজি 400 গ্রাম, ঠিক আছে কি? ঠিক আছে, 18 মাস অনুযায়ী 8 কেজি 400 গ্রাম, ঠিকই আছে। স্যার, এভরিডে এনার্জি বাড়ানোর জন্য একটা ফুডের নাম জানতে চাচ্ছি। এনার্জি বাড়ানোর জন্য তুমি সব ধরনের ফুডই খেতে পারো, যদি তোমার কোনো তুমি গ্ল্যাক্সল খাও, গ্ল্যাক্সল খেলে তোমার ভালো এনার্জি বিল্ড আপ হবে। 5 ইয়ার্স বেবির জন্য কাশির কি ভালো ওষুধ হবে? আসলে কী ধরনের কাশি সেটা কিন্তু জানতে হবে, কাশি প্রকারভেদ জেনে সেই অনুযায়ী তোমাকে ট্রিটমেন্টটা দিতে হবে। তুমি একটু মোবাইলে একটু কন্ট্যাক্ট করো যদি কোনো সমস্যা হয়। আমার মোবাইল নাম্বার আমি দিয়েছি 01712689763। অনেক পোস্টে আসছে যে এ পজিটিভ গ্রুপ বেশি ঝুঁকিতে। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। কোনো রক্তের গ্রুপ বেশি ঝুঁকিতে অথবা কম ঝুঁকিতে নাই ভাই। যে কোনো রক্তের গ্রুপ যে কোনোভাবেই সমানভাবে ঝুঁকিতে আছে। আমার কাশি 9 দিন হয়েছে, কমছে না, কাশির সিরাপ খাচ্ছি 2 দিন ধরে, মোনাস্টেন খাচ্ছি। আমার সাথে একটু যোগাযোগ করো তো, একটু কথা বলে নিব। সরকার দীপ্তি, আমার ছেলের 8 সপ্তাহ 22 তারিখে হবে, 15-20 দিনের বেশি হয়ে গেছে, 36:3 থেকে 37:1। ও আচ্ছা, 36-37 হচ্ছে। কাইপল দিচ্ছি, জ্বরটা কি ঠিক আছে? আমি লন্ডন থাকি, বিম করে দুধ খাওয়ার পর তুমি একটু আমার সাথে কথা বলে নিও তো, আমি তোমাকে একটু বলে দেবো কী করতে হবে। আমার সাইনাসের সমস্যা হয়ে আছে। সাইনাসে যদি কারো সমস্যা হয়ে থাকে, তাকে আমি অনেক অনেক মানে দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে টিস্যু ছিল না,
আমি যেটা করেছি এটা কিন্তু মোটেও উচিত না। আমাকে টিস্যু দিয়ে ধরে তারপর আমাকে হাঁচিটা দেওয়ার দরকার ছিল, এবং সেই অবস্থায় আমার টিস্যুটা পেলে আমাকে কিন্তু আমার হাতটা ধুতে হবে। এখন কিন্তু আমার হাত ইনফেক্টেড, সো আমি যদি এখন মোবাইলটা ধরি, মোবাইলটাও কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। বাসায় বসে খেলেই কি করোনা থেকে রেহাই, বাসায় বসে গেলেই কি করোনা থেকে, নাকি এরপরে অন্য কিছু করতে হবে? আসলে এই মুহূর্তে তুমি যদি বাসায় থাকো, তোমার পার্সোনাল প্রোটেকশনটা হবে। পার্সোনাল প্রোটেকশনটা থাকলে তুমি করোনা থেকে অনেকটাই মুক্তি পেতে পারো। সো হবে না এমন কিন্তু বলা যায় না। আর সাইনাসের ব্যাপারটা আমি একটু বলতে চাচ্ছি, যাদের সাইনাসের কিছু সমস্যা আছে তাদেরকে আমি বলবো যে মেন্থল, 4-5টা মেন্থল ফুটন্ত গরম পানি, হ্যালো, ফুটন্ত মেন্থল একটা একটা কোনো কিছুর মধ্যে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু নাক দিয়ে শ্বাস টেনে মুখ দিয়ে শ্বাসটা বের করবো। এভাবে যদি আমি 5 মিনিট করতে পারি প্রতিদিন সকালে আর রাতে, তাহলে সাইনাস থেকে তুমি মুক্তি পেতে পারো। আমার হাত কিন্তু ইনফেক্টেড, আমার মোবাইলও ইনফেক্টেড হয়ে গেছে। আমি জাস্ট এখন তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, বন্ধু আমার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস যাদের আছে, যদি কন্ট্রোলে থাকে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার নিবা, আর যদি কন্ট্রোলে না থাকে বাসায় থাকবা। করোনা এবং নর্মাল ফ্লুর সিমটম কিভাবে বোঝা যাবে? এটা আসলে এখন বোঝা যাবে না। নর্মাল ফ্লুটা সাধারণত, একটা নর্মাল কথা বলে দিই, নর্মাল ফ্লুটা সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাট করোনাটা পেতে কিন্তু 10 থেকে 14 দিন সময় লাগে। সুতরাং করোনার ফ্লুটা এইভাবেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। বা আর এছাড়া তো টেস্ট আছে, টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। বন্ধু আমার ভাগ্নি, বয়স 7 মাস, ওর 2 গালে মাঝে মাঝে লাল ফুসকিরির মতো ওঠে, কেন ওঠে? একটু দেখতে হবে, একটু জানতে হবে, ফোন দিও। ওই মুখে হাত দিস না, ঠিক মুখে হাত দিয়েছি, ওই যে কাশি দিয়েছি এই জন্য। প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই প্রাউডের কোনো কিছু নাই। আমার আজ খুশখুশে কাশি হচ্ছে, খুশখুশে কাশি হলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, বাইরের মানুষ বাসায় আসে, দেন তাদেরকে কি করব? তারা যদি বাহক হয়, এখন বাহক হতেই পারে, যদি বাহক হয় সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই বাহককে বলতে হবে, ভাই তুমি বাইরে থেকে আসছো, তুমি আগে ভালো করে হাত ধো, হাত ধুয়ে তুমি দূরে বসো, কি বলতে চাও শোনো, শোনার পরে তাকে আউট করে দাও। কিছু করার নাই, এখন তোমাকে তোমার ভালোটা তোমার দেখতে হবে, এবং তাকেও বলতে হবে তোমার ভালোর জন্য তুমিও বাসায় গিয়ে বসে থাকো, তোমারও বাইরে বের হওয়ার দরকার নাই। মোবাইলে কমিউনিকেশন করো, ফেস টু ফেস ভিডিওতে কথা বলো, ফেস টু ফেস কথা বলা দরকার নাই, সামনাসামনি কথা বলা দরকার নাই, বাইরে যাওয়ার দরকার নাই, বাইরে খাওয়ার দরকার নাই, সবকিছু বাসায় বাসায়, সবকিছু বাসায়। আর যাদের অফিস করতেই হবে সেক্ষেত্রে অফিসে যাও, কিন্তু সেখানে প্রোটেক্টিভ মেজারগুলো নাও। ভাই ম্যানথল না থাকলে কি করবো? ভাই ম্যানথল না থাকলে আর কি করবা? নর্মালি শ্বাস টানো, শ্বাস টানবা আর মুখ দিয়ে বের করবা, আর হচ্ছে গার্গল করবা, ঠিক আছে? তবে মেনথলটা ইউজ করাটা খুব ভালো। বন্ধু সারাদিন টাকা গুনতে হয়, হ্যান্ড গ্লাভস পড়তে হবে অবশ্যই। টাকা গুনতে গেলে অবশ্যই হ্যান্ড গ্লাভ, কারণ টাকার মাধ্যমে কিন্তু ছড়াতে পারে অনেক বেশি। সো এটা কিন্তু করতেই হবে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমাকে অনেকে ফোন দিচ্ছে, আমাকে অনেকে মেসেজ দিচ্ছে, আমি লাইভটা শেষ করার পর দিলে বেটার হয়, কারণ হচ্ছে লাইভের মধ্যে দিলে এটা কিন্তু ব্যাঘাত ঘটছে অনেক। আমার শ্বাসকষ্ট আছে কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে, কি করব? যেহেতু বেড়ে গেছে, প্লিজ তুমি বাসায় থাকো। তো আমি জানি না তুমি ইনহেলার নাও কিনা, তোমাকে ইনহেলার নিতে হলে তোমাকে ইনহেলার নিতে হবে। আমি এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, যাদের সিওপিডি সমস্যা আছে বা যাদের অ্যাজমার সমস্যা আছে, যাদের অক্সিজেন লাগে, তারা অক্সিজেনের সিলিন্ডার বাসায় এনে রেখে দাও। তারা অক্সিজেনের সিলিন্ডার বাসায় এনে রেখে দিতে পারো, যাদের দরকার হয়, নাহলে দেখা যাবে যে এটাও কৃত্রিম সংকট হয়ে গিয়েছে। বন্ধু আমার তো মার্কেটিংয়ে জব করি, সারাদিন বাইরে বাইরে থাকতে হয়, আমাদের জন্য কি সাজেস্ট করবো? আসলে এই মুহূর্তে কিছু বলার নাই, পার্সোনাল প্রোটেক্টিভ মেজার ছাড়া মার্কেটিংয়ে যদি তুমি করোই, কিছু করার নাই। তোমাকে যেটা করতে হবে, অন্তত পক্ষে মুখে হাত দেওয়া যাবে না, নাকে হাত দেওয়া যাবে না, এবং হাতটা অবশ্যই অবশ্যই কিছুক্ষণ পর পর পরিষ্কার করতে হবে। আমি কিন্তু এখনো হাত পরিষ্কার করতে পারিনি কাশি দেওয়ার পরে। আমার মনে হয় অনেকক্ষণ কথা বললাম, তোমরা ভালো থাকো, আসলে এটাই হচ্ছে আমাদের মেন কনসার্ন। আমরা চাই তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এরকম একটা দেশের এরকম ক্রান্তি লগ্নে আমরা চিকিৎসক সমাজ আমরা আছি, আমরা তোমাদের পাশে আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে যতটুকু সম্ভব, তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ তোমাদেরকে সেবা প্রদান করার জন্য। নাজমুল অলরেডি পোস্ট দিয়ে দিয়েছে, আমাদের প্রায় 20-25 জনের ডাক্তারদের একটা প্যানেলও হয়ে গিয়েছে। এই প্যানেলে যে কাউকে তোমরা যে কোনো সময় নক করতে পারো। আমি পার্সোনালি আমার কথা বলতে পারি, আমি 24 ঘন্টা 7 দিন তোমাদের জন্য আছি। যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা আমাকে মেসেজ দিতে পারো, তোমরা আমাকে ফোন করতে পারো, তোমরা আমাকে কল করতে পারো। যদি তখন আমি ফোন ধরতে না পারি অথবা মেসেজে রিপ্লাই না করতে পারি, প্লিজ মনে কষ্ট নিবা না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে অবশ্যই কল ব্যাক অথবা মেসেজে রিপ্লাই দিব। আমার মেয়ের এজ 8 ইয়ার্স, ওর প্রায় 10 দিন ধরে ঠান্ডা কাশি, ওকে আজ 5 দিন যাবৎ বক্সল সিরাপ দিচ্ছি, অ্যান্টাজল ড্রপ আর মোনাস 5 খাওয়াচ্ছি। এখন ঠান্ডা বসে গেছে, আর কি করব? তুমি আসলে এখন কি অবস্থাটা বুঝতে পারছি না। তুমি আমাকে একটা কল দিও, আমি একটু কথা বলে নিব, কথা বলে তারপর আমি তোমাকে ওটা বলতে পারবো। রানিং নোজ, জন নাই, কোনো সমস্যা নাই। রানিং নোজ থাকলে কোনো প্রবলেম নাই, এটা এমনি এমনি চলে যাবে, এটা নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই। তারপর যদি বেশি খারাপ লাগে তাহলে তুমি ন্যাজাল ড্রপ, আমরা যেটা নর্সলটা দিই, এই নর্সলটা দিতে পারো।
আর হচ্ছে দোয়া করি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাদের উপর থ্যাংক ইউ। আমি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে যে যতটুকু সম্ভব তোমরা বাসায় সময় দাও। যদি বাসায় থাকা সম্ভব না হয় সেই ক্ষেত্রে গ্লাভস পরে বাইরে যাও, কোনো প্রবলেম নাই, বাট অফিসে ঢোকার সাথে সাথে গ্লাভসটা খুলে ফেলো এবং মাস্ক পরে যাবা, মাস্কটা খুলে ফেলো, ভালো করে হাতটা ওয়াশ করে দেন তুমি তোমার টেবিলে বসো। তোমার টেবিলে অথবা তোমার চেয়ারে বসার আগে তুমি নিশ্চিত করো তোমার টেবিল এবং তোমার চেয়ারকে ডিসইনফেক্টেড করা হয়েছে, এবং তোমার ল্যাপটপ, তোমার মাউস, তোমার কিবোর্ড এবং তোমার মনিটর সব কিছু ডিসইনফেক্টেড করা হয়েছে। দেন তুমি তোমার কাজটা শুরু করো, এবং প্রতি ঘন্টায় না পারলেও 2 ঘন্টা পর পর উঠে গিয়ে ভালো করে হাতটা ধুয়ে আসো। যেই হাত দিয়ে ধোবা সেই হাত দিয়ে আবার কলটা কিন্তু বন্ধ করলে লাভ হবে না। হাত ধোয়ার পরে দরকার হলে কনুই দিয়ে কলটা বন্ধ করবা, ওই হাত দিয়ে ধোবা না। ওই হাত দিয়ে যদি ধো তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি আবারও সেই ডিসইনফেক্টেন্ট হয়ে গেলা। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে হাতটা ধোয়ার পর টিস্যুটা টান দিলা, টিস্যুটা ধরে দেন তুমি ওই টিস্যু ধরে তুমি টেপটা বন্ধ করে সেই টিস্যুটা ফেলে দিয়ে আসলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা করার সম্ভাবনা হলে 70% অ্যালকোহল দিয়ে ভালোভাবে হ্যান্ডটাকে রাব করতে হবে, ভালোভাবে হ্যান্ডটাকে রাব করতে হবে। আমি হাত ধোয়ার কৌশল সবাইকে বলে দিচ্ছি, তারপর আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি ঘড়ি পরে আমি হাত ধুই, চুড়ি পরে যদি হাত ধুই, আংটি পরে যদি হাত ধুই, হাত ধোয়া হবে না, আমার ভাইরাস মুক্ত হবে না। আমাকে সম্পূর্ণ খালি হাতে আমি প্রথমে ভালো করে হাতের মধ্যে সাবান লাগাবো। সাবান লাগানোর পরে যেটা করব, এইভাবে ধরবো, এইভাবে ধরে আমি 6বার গুনবো, 1 2 3 4 5 6। দেন আমি যেটা করবো, এইভাবে একটা হাতের উপর আরেকটা হাত, 1 2 3 4 5 6, আবার একটা হাতের উপর আরেকটা হাত, 1 2 3 4 5 6। ঠিক আছে? এরপরে আমি ইন্টারলক করব, আমার বুড়ো আঙ্গুল দিয়ে এখানে আমি ধরবো 1 2 3 4 5 6, আবার অপোজিট ডিরেকশনে 1 2 3 4 5 6। এখন আমার থাম্ব, আমি এই থাম্বটাকে ধরবো, একটা থাম্বকে ধরে ধরে এভাবে থাম্বটা 6 পর্যন্ত, আবারও এভাবে 6 পর্যন্ত। তারপরে আমি আমার এই পামার সারফেসটা আমার বাকি আছে, আমি আমার হাতটাকে এরকম করে এটাকে এরকম করে রাব করব 6বার, আবার এই হাতটা আবার রাব করব। দেন আমি আমার হাতটা ভালো করে ধোবো। এই পুরো প্রসেসটা যদি তুমি ঠিক মতো করতে চাও না, মিনিমাম তোমার 1 মিনিট সময় চলে যাবে। আমরা বারবার বলছি 20 সেকেন্ড ধরে, মিনিমাম 20 সেকেন্ড যেন হয়। সুতরাং এই প্রসেসটা যদি আমরা করে নিই তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বাসার সবাইকে যদি একটু শিখিয়ে দিই, এই হ্যান্ড ওয়াশটা আমি কিন্তু ভিডিও দিয়েছি, আমি জানি না তোমরা দেখেছো কিনা। যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিতে পারো। এই হ্যান্ড ওয়াশটা বাসার সবাইকে শিখিয়ে দাও। আমিও কিন্তু আমার বাসার সবাইকে শিখিয়ে দিয়েছি, এবং এটা করলে কিন্তু তুমি মোটামুটি ডিসইনফেক্টেন্ট থাকতে পারবা। বন্ধু, আমার মেয়ের বয়স 1 বছর, ওর বাথরুম করতে কষ্ট হচ্ছে। এখন কি আমি এইটা কথা বলেছি যে গ্লাইসার দিতে হবে, তারপরে তুমি আমার সাথে একটু কথা বলে নিও, আমি তোমাকে এটা বলে দিব। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমি চেষ্টা করব আবারও হয়তো একদিন আসার জন্য, কিছু আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য। সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। তারপরে যদি আমাকে তোমাদের কোনো প্রয়োজন হয় বা মনে হয় যে আমার সাথে কথা বলা দরকার আছে, 01712689763, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আমাকে মোবাইলে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো 24 ঘন্টা দিনে 7 দিন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় তুমি আমাকে কল করতে পারো। এছাড়া আমাকে ইনবক্স করতে পারো। এছাড়া আমি ধানমন্ডি 27 নম্বরে DMFR দিন মোহাম্মদ ফাউন্ডেশন রিসার্চ ল্যাব মলিকুলার ল্যাবে আছি, সেখানে তোমরা আসতে পারো। তবে আমি এই মুহূর্তে বলবো আইসো না, আসার কোনো দরকার নেই। তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করো, অডিও চ্যাট, ভিডিও চ্যাট করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকো এবং এই করোনা থেকে সবাই রক্ষা পাও। এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।